তা এখন আপনি এই গণভোটে তো বিশাল প্রশ্নমালা, তো এই প্রশ্নমালা বুঝে আপনি তো অর্ধেকের সাথে একমত হতে পারেন, 10%-এর সাথে একমত হতে পারেন, একটা বিষয়ে একমত হতে পারেন। তো এরকম তো মানে প্রশ্ন যদি আপনি ব্যবচ্ছেদ করেন তাহলে হয়তো 20-30টা প্রশ্ন বেরিয়ে আসবে। তো এখানে আপনি গণভোট দেওয়া একজনের পক্ষে হা না না বলা খুব কঠিন হয়ে যাবে। আপাতত এইটুকু বুঝতে পারছি। হুম। মানে এটি তো আসলে সবাই যে বুঝে বুঝে সবগুলো বুঝে বুঝে দেবে তা তো না। রাজনৈতিক দলগুলো মোটা দাগে যেদিকে থাকবে ক্যাম্পেইন করবে সেদিকেই তো ভোটটা যাবে বলে মনে হয় নাকি? আসলে মানে বিষয় তা না, কি মনে হয় আপনার? রাজনৈতিক দলগুলো তো এখনো কোনো ক্যাম্পেইন শুরু করেনি, মানে বড় দল যে বিএনপি আছে তারা তো গণভোটের পক্ষে হুম। কোনো ক্যাম্পেইন করছে এরকম দেখছি না। সরকারের পক্ষ থেকে নানান ক্যাম্পেইন করা হচ্ছে, এবং সরকারের ক্যাম্পেইনের ধরনটা হলো যে সরকার তার বিভিন্ন এজেন্সি, যে সমস্ত ধরেন একটা বিভাগ আছে, স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, বা ধরেন গণপ্রশাসন আছে, জনপ্রশাসন আছে, স্বরাষ্ট্র আছে, তাদের নিজস্ব বিভাগের লোকজনের মধ্য দিয়ে হয়তো জনগণের কাছে প্রচার করার চেষ্টা করবেন। রেডিও টেলিভিশন যেটা আছে তাদের সেখানে করবেন, প্রাইভেট টেলিভিশন গুলোতেও করার চেষ্টা করবেন। কিন্তু কি বুঝাবেন, বোঝানোর বিষয়টা কিভাবে করবেন সেটা তো তাদেরকে আরো সময় নিয়ে দেখতে হবে। আমি এখন হুম। দেখছি না যে ওনারা খুব একটা আমাকে বা অন্য কাউকে খুব একটা বুঝিয়ে ফেলেছেন যে আমরা বুঝে শুনে একটা ভোট দেব। জি। অফকোর্স এই ক্যাম্পেইন তো একটা থাকবেই, ক্যাম্পেইনের উপরে নির্ভর করবে। সেই জন্য বিএনপি টেকনিক্যালি তাদের ইলেকশনের দিনেই গণভোটটা চেয়েছে। এবং আপনি যদি গণভোটের কোশ্চেন গুলো দেখেন তার অধিকাংশের সাথে বিএনপি তো একমত নয়। তাদের দেওয়া আছে, নোট অফ ডিসেন্ট দেওয়া আছে সম্ভবত। হুম। এবং তারা দিয়েছেন, তারা এটা পরিষ্কারও করেছেন। সুতরাং তারা এই ভোটে ইয়েস ভোটের দিকে তারা যাবেন এরকম মনে করার তো কোনো কারণ দেখছি না আমি এই মুহূর্তে। হুম। কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে দিয়েছেন যে না এর পক্ষে যাবার কোনো কারণ নাই। মানে সেটা তিনি আবার স্পষ্ট করছেন। এটা নিয়েও হায়ের কথা পক্ষে বলছিলেন যাওয়ার যে কোনো কারণ যদিও নাই, আগে নেতিবাচক ক্যাম্পেইন ছিল। হায়ের পক্ষে যাবেন কিনা সেটা পরিষ্কার না, করতে হবে। সেটাও বলেন নাই। জি, আমি এই বিষয়ে একদম শেষ মন্তব্য ডক্টর আব্দুল্লাহ মামুন আপনার কাছ থেকে শুনে আমি আরো কয়েকটা প্রসঙ্গে একটু যেতে চাই। ডক্টর মামুন। না, আমি খুব স্ট্রংলি মনে করি যে বিএনপির রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে বিএনপি হা ভোটের দিকে যাবে না, এই বক্তব্যটি মোটেও গ্রহণযোগ্য না। এবং একই সাথে এই মুহূর্তে যেটা আপনি মির্জা ফখরুলকে কোট করলেন সেটি বিএনপির অফিসিয়াল স্টেটমেন্ট, যদি স্ট্যান্ডিং কমিটি বা তারেক রহমান যেহেতু চেয়ারম্যান তার মুখ থেকে না আসে, তখন পর্যন্ত স্পেকুলেশন আমি বিশ্বাস করছি না। পার্টিকুলারলি যে একটু আগে যে কারণটা আমি বলেছি যে তরুণ ভোটারদের যে আকাঙ্ক্ষা, এখানে শহীদ ভাই আছেন, ওনার যে আকাঙ্ক্ষা, আমার যে আকাঙ্ক্ষা, তার বিপক্ষে সরাসরি বিএনপি গিয়ে অবস্থান নেবে যে না ভোটকে প্রমোট করে, এটা বিশ্বাস করি এটা খুবই আত্মঘাতী বিএনপির সিদ্ধান্ত হবে। আমি জি, সেই জায়গাতে আশাবাদ সেই রাখতে জায়গাটা আপনি একটু আগে বলেছেন যে না আমি ভোটের মানে এটা যেন তরুণদের না কথা করে। বারবার আপনি বলছেন। ডক্টর মামুন আপনি তরুণদের কথা বারবার বলছেন যে তাদের আকাঙ্ক্ষার কথা বলছেন। মাহফুজ আলম সাবেক তথ্য উপদেষ্টা, জুলাই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড খ্যাত, তিনি বলছেন যে তিনি শত শত তরুণ বা জনগণের সাথে কথা বলেছেন, এবং তিনি দেখেছেন মানুষের আস্থাহীনতা, হতাশা, মানে নতুন বন্দোবস্ত তারা যে করতে চেয়েছিলেন সেটার একটা হতাশা। পরেও একটা আলোচনায় তিনি একদম সরাসরি ব্যর্থতার জায়গাটা স্বীকার করে নিলেন। এবং শেষ 4 মাস তিনি কাজও করতে পারেন নাই, তাকে কাজ করতে দেওয়া হয় না, এরকমটাও তিনি বলছিলেন। বুঝতে পারেন কারা তাকে কাজ করতে দিল না। আর তার যে স্বীকারোক্তি, নতুন বন্দোবস্তের যে আশা, মানে নতুন বন্দোবস্ত আপনি কোথাও দেখেন কিছু হচ্ছে নতুন বন্দোবস্ত? আমি রেসপন্ড করবো। বলবেন, জি, শুনি আপনার জি, কাছ থেকে। এটা যেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে উনি এখন এই কথাটা কেন বলছেন না, বাবা আমার স্টুডেন্ট, আমার জন্য একটু বিব্রতকর কথা বলা, বা যেহেতু আমি পাবলিক ফোরামে কথা বলছি আমাকে কথা বলতেই হবে। মানে কেন এই যখন ক্ষমতা শেষ হয়ে গেল একদম লাস্ট ডে পর্যন্ত, আর যখন আমরা আসিফকেও দেখলাম, তখনই সে কথাটা কেন? শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। আমরা তো এই বৈপ্লবিক চেতনা। তার আগেও কিন্তু মাঝে মাঝে মাহফুজ আলম না 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 বলছিলেন, না, আপনি নিশ্চয়ই খেয়াল করছেন যে আপনি আমাকে। আপনি কেন সরকারে থাকলেন আমাকে প্রশ্নের হ্যাঁ। উত্তর দিতে হবে। যে আপনি ভিতর থেকে কাজ করতে পারছেন না, 4 মাস কাজ করতে দেওয়া হয় নাই, এবং বক্তব্যটা এসছে কিন্তু বেসিক্যালি যে তরুণদের কথা বলবে এরকম মিডিয়ার পারমিশন দিতে দেওয়া হয়নি, এই হুম। সঙ্গে কিন্তু কথাটা বলছে। হুম। আমরা হুম। গুটিয়ে ফেললে কিন্তু হবে না। সো কাজ অন্যান্য গুলো করেছে, শুধু টেলিভিশন আর পত্রিকার হয়তো বা উনি পারমিশন দিতে পারেননি, সেগুলোর অনেক ইকুয়েশন বা আপনি কাকে দিচ্ছেন, কেন দিচ্ছেন, নিয়ম নীতির বিষয় আছে। কিন্তু যখন আপনি গোটা আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করবেন, আপনাকে তো আমরা একটা স্বপ্ন পুরুষ হিসেবে পাঠিয়েছিলাম। তখন মাস্টার মাইন্ড ছিল কিনা সেটা আমরা জানতাম না, ডক্টর ইউনূস বলার পরে আমরা জেনেছি মাস্টার মাইন্ড, কারণ ও আমাদের হুম। সঙ্গে ছিল। সো আপনি যখন ওখানে অবস্থান করেছেন, আপনি আমাদের প্রতিনিধি হিসেবে গেছেন, কিন্তু আপনার যে ভেতরের ঘটনাগুলো ঘটছে সেটার দায়িত্ব আমাদের চেয়ে আপনাকে আরো বেশি নিতে হবে। যে আপনি কেন ব্যর্থ হলেন, আপনি কেন প্রথম মাস, দ্বিতীয় মাস, আপনি তো স্পেশাল অ্যাসিস্ট্যান্ট থেকে উপদেষ্টাও প্রমোশন দেওয়া হয়েছে। আমরা ধারণা করছিলাম যে আপনি হুম। ওখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, সেটি তো হয়নি।
বরং আমি উল্টো করে বলি, যখন পাওয়া না পাওয়ার হিসাবটা বোধহয় মেলেনি, তখন এই প্রশ্নগুলো এসছে। কিন্তু জুলাইকে এই মুহূর্তে প্রশ্নবিদ্ধ করা, আর এখন তো তাহলে কি নতুন বন্দোবস্ত, আপনার কাছে এটাও প্রশ্ন করছিলাম যে সেটা যদি আপনি বলেন যে তিনি আসলে না পাওয়ার কারণ থেকে সেটি এখন এসে বলছেন, আগে কেন বলেন নাই, তার মানে কি নতুন বন্দোবস্ত আসলে হয়েছে, কিছু কিছু আছে না না দেখছেন? না, আমি অনেক অনেক ধরনের, আপনি তো এটা ব্রড টার্মে আমরা আলোচনা করছি। আপনি অনেক ভাবে বলা যাবে যে এখন তো বন্দোবস্তের প্রক্রিয়াটা আপনি গণতান্ত্রিক উত্তরণের পর শুরু হবে। এটা তো একটা আয়োজন স্টেজ চলছে, এটা তো একটা আমরা আয়োজন করছি যে আমরা জুলাই সনদ স্বাক্ষর করলাম, গণতান্ত্রিক উত্তরণ 12 তারিখে আমরা আশা করি, এরপরে আমরা আস্তে আস্তে সেই বাস্তবায়নের দিকে যাব। কিন্তু যদি আমরা ছোটখাটো ইস্যুগুলো দেখি বা আমাদের কি কি পেয়েছি, আমরা রাজনৈতিক সৌহার্দ্য বলি, আমি ভাষার ব্যবহার বলি, আমাদের চেতনার জায়গায় জুলাইকে এনে সেটা একটা ন্যাশনাল কনসেনসাসের মাধ্যমে আমরা তো স্বাক্ষর পর্যন্ত গেছি। যেটা আলম ভাই বললেন যে আমরা তো বিএনপির অনেকগুলো রিজার্ভেশন আছে, বিএনপি ইজ ভেরি ব্ল্যাঙ্ক যে আমরা এটা করবো এটা করবো না, তারা ইস্তেহারও বলছে লিখবো, কিন্তু তারা তো বলেনি যে গোটা ইস্তেহার আমরা মানি না বা সংস্কার করবো না। এটাও তো নতুন আকাঙ্ক্ষার একটা দারুণ বাস্তবায়ন আমি দেখি। আরেকটা জিনিস দেখেন আপনি, যখনই ক্রাইসিস হয়েছে পার্টিকুলারলি ফ্যাসিজম বিরোধী, তখন কিন্তু সবগুলো দল একসাথে দাঁড়াচ্ছে। আপনি যদি যেটা একটু আগে বললাম যে রাজনৈতিক দলের আচরণও যদি খেয়াল করেন, সেটা পরিবর্তিত হয়েছে। আপনি যদি বাংলাদেশের অবৈধ 3টি নির্বাচন ছাড়া যদি 9টা নির্বাচন দেখেন, এটাকে যদি আপনি এখন সামনে রাখেন, দেখবেন যে নমিনেশন ডিক্লারেশন থেকে নমিনেশন পেপার সাবমিশন পর্যন্ত, বা এই যে বাছাই প্রক্রিয়া চলছে এখন, বা আমাদের প্রতীক বরাদ্দ পর্যন্ত, আপনি খুঁজে দেখেন যে ডেটাটা যে সবচেয়ে কম কোনো ধরনের সংঘর্ষই কাম্য নয়, কিন্তু সবচেয়ে কম সংঘর্ষের ঘটনা এবার ঘটেছে। তো আপনি সবকিছু মিলে দেখেন, আমি তো পরিবর্তিত পরিস্থিতি দেখে, হ্যাঁ আমরা যে হয়তো বা উচ্ছ্বাসা করেছিলাম, স্বপ্নের যে জায়গাটা ছিল সেটা হয়নি, কিন্তু স্বপ্নের একটা দলিল তো আমরা প্রস্তুত করতে পেরেছি, যেটা আমি প্রশ্ন করতে পারবো পরের সরকারকে, এটা কেন হলো না, এটা কেন হলো, তো বিএনপিকেও প্রশ্ন করতে পারবো যদি ক্ষমতায় তারা আসে, জামাতকে করতে পারবো। যেমন আপনি প্রশ্নটা করছেন যে কেন নারীর এই 5% নিশ্চিত হলো না। কথা বলার ক্ষেত্রে দেখেন আমরা অনেক ধরনের কথা বলছি, আমরাও টকশোতে গিয়ে হয়রানি শিকার হয়েছি, আমাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, সেগুলো তো এখন আর ঘটছে না। অনেক তো আনিস আলমগীরকে যে ধরে নিয়ে যাওয়া হলো, সেটা তো দুঃখজনক। আলমগীর ঘটনাটা তো দুঃখজনক যে মবের শিকার। আপনি ওনাকে নিয়ে অনেক কথা বলতে পারেন, কিন্তু যে ঘটনাটা আমি সুযোগটা নিচ্ছি, মানে কোনোভাবে এই প্রেস ক্লাবে এই মজলুম জনতা করবে, এটা তো গ্রহণযোগ্য না। অবশ্যই সেটা গ্রহণযোগ্য, এবং সবচেয়ে ব্যর্থতার জায়গাটা এটাই, আমার বিশ্ববিদ্যালয় সহ আমার বলতে কোনো দ্বিধা নাই, এই যে মব কালচারটা যদি কোনো রকম একটু কমব্যাট করতে পারতো, তাহলে জুলাইয়ে যদি কোনো ক্ষত তৈরি করে থাকে এই ঘটনাগুলো বা মব কালচার, এবং সেটা কিন্তু একটা গোষ্ঠী করছে, এটাও বুঝতে হবে, একটা গোষ্ঠী করছে, একটা বিচ্যুত গোষ্ঠী করছে। কিন্তু আমি অর্জনের জায়গাটা 15 মাসে বেশি দেখি। জি, আমি আপনার কাছে অর্জনের জায়গা নিশ্চয়ই শুনতে চাইবো, কারণ আমরা অর্জনের কথা শুনতেই চাই। কিন্তু মানে এই যে গোষ্ঠী তৈরি করছে, সরকার কি করছে এবং রাজনৈতিক দলগুলো এর বিপক্ষে বলছে কিনা, এই যে যেটির কথা আপনি বলছেন ক্ষত তৈরি করেছে, জনাব আবু আলম শহীদ খান, আপনি নিজেও পার্সোনালি ভিকটিম, সেই হিসাবেও আপনি বলবেন যে প্রথমে যদি ওটা একটু বলে নেন যে নতুন বন্দোবস্তের জায়গা কি দেখেন। মাহফুজ আলম তিনি কিন্তু একটা ব্যর্থতা স্বীকার করে নিচ্ছেন, আপনি আসলে দেখেন কিনা?